নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। আয়নায় কি দেখা যায়? আপনার মুখটাই দেখা যাচ্ছে আজব প্রশ্ন তো। বেশ, এবার দেখো আমার আসল চেহারা। অনতি দূরে দাঁড়িয়ে থাকা একজন লোকের হাতে থাকা একটা মাটির পাত্রে রাখা কিছুটা ছাইভস্য হাতে তুলেই আয়নার দিকে ছুঁড়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র বলল যুবক, আর তারপরে জোরে ফু দিল। আয়নার উপর জমে থাকা ছাই উড়ে গেল, আর সূর্যমুখী হতবাক হয়ে গেল। আয়নার ওপর দিকে দেখা যাচ্ছে একজন অশীতপর বৃদ্ধের প্রতিচ্ছবি। মুখের চামড়া কোঁচকানো, সাদা চুল অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের উপর। গোঁফ আর দাড়িতে একটাও কালো চুল অবশিষ্ট নেই। কি রায়মণি, আয়নার ওপারে মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে তো যে এই লোকটির বয়স 84-র চেয়ে একদিনও কম হবে না। সূর্যমুখী একবার আয়নার দিকে আর একবার যুবকের দিকে তাকালো। তাকিয়ে ভ্রু কুচকে বলল, ম্যাজিক ট্যাজিকও জানেন দেখছি, কিন্তু হাতের কারসাজি দেখিয়েই যদি ভাবেন যে আমাকে বোকা বানাবেন, তাহলে বোকা আপনিই হবেন। কি বললে তুমি? রাগে চেঁচিয়ে উঠল যুবক। ভেলকিবাজি, হাতের খেলা? বেশ, তাহলে এটাও দেখো। আবারও খানিকটা ছাই আয়নায় ছুঁড়ে মেরে বিড়বিড় করল যুবক। এবার ফু দিতেই পায়ের তলা থেকে মাটি সরে গেল সূর্যমুখীর। এতদিন ধরে ও যা যা দেখে এসেছে স্বপ্নে, সেই সবটাই ভেসে উঠল আয়না। মাথাটা কেমন ঘুরতে লাগলো সূর্যমুখীর। ও ধপ করে বসে পড়ল মেঝেতে। কি পদ্মরাগের মণি, এবার বিশ্বাস হলো তো যে আমি একটা কথাও বানিয়ে বলছি না? হাসল যুবক। আমি অনুরাগ মুখুজ্জে, তোমার আর আমার বিয়ের দিন সেই যে আমি পালিয়েছিলাম মনে আছে? পালিয়ে গিয়ে পড়েছিলাম এক অঘরীর আস্তানায়। সেখান থেকেই এই তন্ত্রবিদ্যা আয়ত্ত করি আমি। তোমার মনে আছে প্রিয়া, বাড়িতে যখন আবার ফিরে আসি আমি ঘর থেকে বেরোতাম না কখনো। আসলে আমি ঘরে বসে যাগযজ্ঞ করতাম, নিজের ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করতাম। বাঁকা হাসল যুবক। যদি তখনই ওই ন্যাকা পদ্মরাগকে ছেড়ে আমার কাছে চলে আসতে, তবে তো এত কিছুই করতে হতো না। তোমার জন্য কতজন নির্দোষ মানুষকে শেষ করতে হলো বলো তো আমাকে নিজের হাতে। তান্ত্রিকের সাথে সাথে খুনের তকমাটাও লেগে গেল আমার গায়ে। তবুও তুমি আমার হলে না। এতগুলো বছর অপেক্ষা করে রইলাম আমি তোমার জন্য। জানতাম অবন্তী নগরে তোমাকে ফিরতেই হবে, তোমার নিয়তি ফিরিয়ে আনবে তোমাকে আমার কাছে। সূর্যমুখীর হাত ধরে ফেলল যুবক। তুমি আর রায়মণি শুধু আমার? আচ্ছা, যদি সেটাই হয় মিস্টার অনুরাগ মুখার্জি, তবে বিয়ের দিন আপনি রায়মণিকে বিয়ে না করে চলে গিয়েছিলেন কেন চিঠি লিখে? কিছুক্ষণ থেমে বলল সূর্যমুখী, ও এবার বোধহয় খানিকটা গেস করতে পারছি আমি। যখন রায়মণির সাথে আপনার বিয়ে ঠিক করেন জমিদার মশাই, তখন রায়মণি ছিল অতি সাধারণ গেয়েও স্বল্প শিক্ষিত মেয়ে, আর তার চালচলন ছিল গ্রাম্য, যার শরীরটা নিয়ে খেলা করা যায় বটে, কিন্তু বিয়ে নইব চ। কিন্তু পদ্মরাগ যখন 3 বছর পর কলকাতার দিকে ফিরিয়ে আনলেন তাকে, তখন সে ভোল পাল্টে শহরের আধুনিক মেয়ে হয়ে উঠেছে, ঠিক যেরকম মেয়েকে আপনি নিজের স্ত্রী হিসাবে চেয়েছিলেন। আর তখনই পদ্মরাগ হয়ে উঠলেন আপনার পথের কাঁটা, আর তাই তাকে শেষ করে দিলেন, তাই না? এই তো, এই জন্মে তো দেখছি গত জন্মের চেয়েও বেশি বুদ্ধিমতী হয়ে জন্মেছ। ভালো ভালো, কিন্তু শেষের কথাটা তো ভুল বলে ফেললে। পদ্মরাগকে আমি খুন করিনি, খুন করেছ তুমি। নিজের হাতে তার জন্য ভালো মন্দ রান্না করে তাতে বিষ মিশিয়ে দিলে তুমি। উফ, কি সাংঘাতিক! আপনি মিথ্যে বলছেন। পদ্মরাগকে আমি খুন করিনি। সহসা সূর্যমুখীর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। ওর অন্তরে থাকা রায়মণির সত্তা জেগে উঠল আবার। গোটা অবন্তীনগরের মানুষ সেটাই জানে রায়মণি, পদ্মরাগের হত্যাকারী তুমি, তুমি তুমি। সূর্যমুখীর কাছাকাছি এসে অনুরাগ বলল, আর তাছাড়া তুমি যা করেছো বেশ করেছো। একটা খুনিকে খুন করার মতো কোনো অপরাধ তো আমি দেখি না, তাও সে যদি হয় নিজের প্রাক্তন প্রেমিকের খুনি। না, চেঁচিয়ে উঠল সূর্যমুখী, পদ্মরাগ হেমন্তকে খুন করেনি, আলবাত করেছে, আর সেটা তুমি দেখেওছো বারবার। বাঁকা হাসল অনুরাগ। যাকে পুরনো কাসুন্দি ঘেটে এখন আর কি লাভ বলো? লাভ তোমার হবে যদি আমাকে বিয়ে করো, তাতেই সবার মঙ্গল হবে, তোমার পদ্মরাগের থরি রাজদ্বীপেরও।
একটা ধর্ষককে আমি কিছুতেই বিয়ে করব না, চেঁচিয়ে উঠল সূর্যমুখী। এই মগের মূল্য? তোমাকে পাওয়ার জন্য রাতের পর রাত জেগে এত তপস্যা, পুজো, যাগযজ্ঞ করেছি, সাধনা করেছি, এখন তোমার একটা ছোট্ট নায়ের জন্য সবটা বিফলে যাবে? তাই হয় কখনো? অনুরাগ একটা পিতলের ঘটি থেকে রক্তিম তরল বের করে ছুঁড়ে দিল সূর্যমুখীর দিকে। সাথে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করতেই সূর্যমুখী নেতিয়ে পড়ল। বড্ড বেশি ছটফট করছিল পাখিটা। এমন সুন্দর পাখি খাঁচা ছেড়ে আকাশে উড়ে বেড়াবে, তা কি হয়? বাঁকা হেসে সূর্যমুখীর গাল দুটো টিপে ধরে বলল অনুরাগ, তুমি জানো প্রিয়া, গুরুদেব কী বলেছেন আমায়? এতগুলো দিন আমি কোনো নারী দেহ ছুঁয়েও দেখিনি, কঠিন সাধনা করেছি সিদ্ধিলাভের জন্য। সেই নির্জলা উপোস ভাঙতে যদি তোমার মতো এক সুন্দরী কুমারীকে বিয়ে করি আমি, আগামী 100টা বছর আমি ঠিক আজকের মতোই যুবক হয়ে বেঁচে থাকবো, বুঝলে? আজকের এই তিথি, নক্ষত্র, লগ্ন বিয়ের জন্য আদর্শ। সূর্যমুখীর গাল ছেড়ে দিয়ে বলল, এক কাজ করতো তোরা, সামনের ওই চেয়ারটায় ওকে বসা, গলায় মালা আর মাথায় কোণের মুকুট পরিয়ে দে। ওর হুকুম মতো অজ্ঞান সূর্যমুখীকে সেগুন কাঠের নকশা কাটা চেয়ারটায় বসালো ওরা। চেয়ারটার সামনে কয়েকটা ভাঙা ডালপাড়া লেখে তাতে আগুন জ্বালালো। অনুরাগ বসলো অগ্নিকুণ্ডের সামনে, চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো অনুরাগ। মাঝে মধ্যে ঘি ঢালতে লাগলো আগুনে, আর আগুন তাতে আরও জ্বলতে লাগলো দাউ দাউ করে। অনেকক্ষণ মন্ত্রোচ্চারণের পর অনুরাগ উঠে দাঁড়ালো। ওর সামনে একজন এগিয়ে দিল মাটির পাত্র, সেটা গুঁড়ো সিঁদুরে পরিপূর্ণ। সেই পাত্র থেকে এক খাবলা সিঁদুর তুলে ও এগিয়ে চলল সূর্যমুখীর দিকে। কিন্তু হঠাৎ ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা দুটো লোক ছিটকে পড়ল মেঝে। অতর্কিতে এরকম ঘটনা ঘটতে দেখি চমকে উঠল অনুরাগ। ও কিছু বুঝে ওঠার আগেই রক্তচক্ষুতে ঘরে প্রবেশ রাজদীপের। ওর হাতে একটা মোটা গাছের ডাল, তার উপরিভাগে জ্বলছে আগুন। বাবা, পদ্মরাগ এখানেও হানা দিয়েছে তার মনির জন্য? বাঁকা হাসল অনুরাগ। ওটাকে ধরে আষ্টে পিষ্টে বাঁধত ওর চোখের সামনে ওর আগের জন্মের বউকে বিয়ে করব আমি, মুরত থাকলে আটকে দেখাক। তোর ওই ম্যাজিক মিররে শুধু অতীতটাই দেখা যায়, হয়তো বর্তমানটাও দেখা যায়, কিন্তু ভবিষ্যৎ দেখা যায় না। গেলে সূর্যমুখীকে ভুলেও তুই তুলে আনতিস না। নিমিষে রাজদীপ ঝাঁপিয়ে পড়ল ঘরের বাকি লোকগুলোর ওপর। আগুন সমেত ডালের ঘায়ে কুপকাত হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে তড়িঘড়ি পালিয়ে বাঁচল। তন্ত্রের যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে ততক্ষণে। কাজে অনুরাগ বিশেষ সুবিধা করতে পারল না। অতর্কিতে অনুরাগ মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত ছোড়াটা তুলে আঘাত করতে উদ্যত হলো রাজদীপকে। সঠিক সময় রাজদীপ সরে না এলে এতক্ষণে ওর গলার নলিটা ছিন্ন ভিন্ন হয়ে যেত। ছোড়ার আঘাতে ওর বা হাতের কনুইয়ের কাছটা কেটে রক্তক্ষরণ শুরু হলো। মাটির পাত্রে রাখা সিঁদুর থেকে এক খাবলা তুলে নিয়ে অনুরাগের চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারল রাজদীপ। চোখে সিঁদুর পড়ায় চিৎকার করে চোখ বন্ধ করে বসে পড়ল অনুরাগ। রাজদীপ জ্বলন্ত ডালটা ছুঁড়ে মারল ওর দিকে, চিৎকার করে লুটিয়ে পড়ল। ঘরের যত্রতত্র ঘি ছড়িয়ে থাকায় গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ল। সূর্যমুখীর জ্ঞান ফিরে এসেছে ইতিমধ্যে। ও মালা মুকুট ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে এলো কোনো রকমে। বেরিয়ে এলো রাজদীপ, দুজনে হাত ধরে ছুটতে শুরু করলো সুড়ঙ্গের দিকে। ঘরের বাইরের টর্চটা পড়েছিল, ওটা তুলে নিয়ে দুজনে পড়ি কি মরি ছুটতে শুরু করলো। পিছন ফিরে তাকানোর কথাও ভাবলো না। ছুটতে ছুটতে রাজবাড়ির খিড়কি দিয়ে বাইরে বেরিয়ে এসে তবেই থামল না। দুজনেই ভীষণ হাঁপাচ্ছিল, তাই কিছুক্ষণ বসে জিরিয়ে নিল। এতক্ষণ সূর্যমুখী খেয়াল করেনি, তবে এবার ওর চোখে পড়ল রাজদীপের হাতের ক্ষতটা। এটা নিশ্চয়ই ওই শয়তানটার কাজ। আমাকে নিয়ে ভেবো না তো, নিজেও তো আরও বিপদে পড়েছিলে, সেন্সলেস হয়ে পড়েছিলে চেয়ারে, হাসল রাজদীপ। আমি যদি ঠিক সময় এন্ট্রি না নিতাম তবে এক্ষুনি তো তুমি মিসেস অনুরাগ মুখার্জি কি বলো? সূর্যমুখী কিছু বুঝলো না, বললো না, গভীর ভাবনায় ঢুকে গেল। আমি সবটা আড়াল থেকে শুনেছি, ওই লোকটাই যে অনুরাগ মুখার্জি সেটাও শুনেছি। তার মানে আপনি অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন, তবুও রেস্কিউ করতে এত দেরি করলেন কেন? বেজার মুখ করে বলল সূর্যমুখী। আসলে ভয় পাচ্ছিলাম, হাসি চেপে বলল রাজদীপ। কাকে? ওই অনুরাগকে? না, তোমাকে। মুচকি হেসে বলল রাজদীপ।
সেদিন চন্দনে গুঁড়ো পড়ালাম তোমায়, তাতেই যা খেপে গেলে, আর ওদিকে জয়ন্তকেও বিয়ে করলে না। তাই ভাবছিলাম তুমি হয়তো মনে মনে অনুরাগ মুখার্জিকেই ভালোবাসো, বিয়ে করতে চাও। তাই ভাবছিলাম বাধা দেবো কিনা। তারপর যখন ও তোমাকে অজ্ঞান করে দিল তখন বুঝলাম না, এবার তো কিছু একটা করতেই হবে। সূর্যমুখী কিছু বলল না, চুপচাপ উঠে পড়ে হেঁটে যেতে লাগলো। রাগ করলে? হাসলো রাজদীপ। আরে বাবা, আমি একটু ইয়ার্কি করছিলাম, তুমি কি মজাও বোঝো না নাকি? সূর্যমুখী ফিরে তাকালো না, নিজের মনে হেঁটে যেতে লাগলো। রাজদীপ উঠে পড়ে ওর হাত ধরে টানল। জয়ন্তর প্রতি এত ভালোবাসা, এখনও ওর সম্পর্কে একটা নেগেটিভ কথা সহ্য করতে পারো না? সূর্যমুখী এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। আপনাকে আমি অন্যরকম ভেবেছিলাম জানেন, কিন্তু না, আপনিও বাকি পুরুষদের দলেই পড়েন। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ, আমি জীবনে না 3 রকমের পুরুষ দেখেছি। এক, যারা মেয়েদের শুধু ভোগ্য বস্তু ছাড়া আর কিছুই ভাবতে পারে না, ওই অনুরাগের মতো। 2, জয়ন্তর মতো কাপুরুষ, যারা প্রতিশ্রুতি পাহাড় গড়ে তোলে কিন্তু যখন কঠিন মুহূর্ত আসে তখনই তারা সরে দেয় না। আর 3, যারা হাজার ঝড়ঝাপটা সয়েও কাছের মানুষটার হাত ছাড়ে না। ঠিক আমার বাবার মতো। আমি আপনাকে 3 নম্বর দলেই ফেলেছিলাম এতদিন, কিন্তু কিন্তু তারপর মনে হলো আমি প্রথম 2 দলে পড়ি না। নিমিষে রাজদীপ মুখ থেকে সব হাসি মুছে গিয়ে ক্ষোভ ফুটে উঠল। সূর্যমুখীর কাজ ঝাঁকিয়ে বলে উঠল, এত কিছুর পরেও তোমার এটাই মনে হয় যে আমি তোমায় জাস্ট একটা খাবার জিনিস ছাড়া কিছু ভাবি না? নাকি 2 নম্বর দলে পড়ি, কাপুরুষ যে কিনা কথা দিয়েও কথা রাখে না? চেঁচিয়ে উঠল। আরে কথা রাখার সুযোগটা দিয়েছো কোথায় তুমি? ওই জয়ন্তর জন্য তো তুমি আমাকে। কি হলো, থামলেন কেন? জয়ন্তর জন্য আমি আপনাকে বিট্রে করেছি এটাই বলবেন তো? পুরনো কথা ছাড়ো সূর্যমুখী, এখন ওসব বলে কোনো লাভ নেই। কেন ছাড়ব? আপনি যখন শুরুটা করলেন তাহলে শেষটাও আপনিই করুন। কেঁদে উঠল সূর্যমুখী। আরে বাবা, আমি জানি যে আমি ভুল করেছি, সঠিক মানুষকে ছেড়ে ভুল মানুষকে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু সেখান থেকে তো আমি বেরিয়ে আসার চেষ্টা করছি। একটু থেমে বলল ও, ক্ষত সারতে একটু সময় তো লাগে, সেই সময়টুকু তো দেবেন নাকি আপনি আমাকে? আরে শরীরের ক্ষত তো পুরোপুরি মিলিয়ে যেতেও তো সপ্তাহখানেক লাগে, সেখানে মনের ক্ষত, চোখের জল মুছে বলল সূর্যমুখী, আপনি সবটা জেনেও জয়ন্তর ব্যাপারটা কেবল একটা ঠাট্টা হিসেবে দেখছেন। শুধু জয়ন্তর ব্যাপারটাই নয়, অনুরাগকে নিয়েও আপনি ঠাট্টা করলেন। রাজদীপের চোখের কোণ ভিজে গেল। সূর্যমুখীকে অজান্তেই বড় আঘাত দিয়ে ফেলেছে। কোনো রকমে নিজেকে সামলেও বলল, আই এম সরি সূর্যমুখী, ভেরি সরি। থাক স্যার, আপনি অনেক বড় মানুষ, সামান্য একটা মেয়ের কাছে কেন ক্ষমা চাইছেন? সূর্যমুখী, তুমি আবার আমায় স্যার বলছো? কারণ আমাদের সম্পর্ক শুধু সেটুকুর মধ্যেই থাকা উচিত। বন্ধুত্ব হয় সমানে সমানে, যেমন আপনার আর পূরবী সরকারের। সূর্যমুখী প্লিজ। রাগ করলেন? ও সরি স্যার, ভেরি সরি। আমি তো জাস্ট মজাই করছিলাম। আপনি তো নিজেই পূরবী ম্যাডামকে অফিসে নিয়ে এসে নিজের হবু বউ বলে অ্যানাউন্স করেছিলেন, তাই ভাবলাম আজও হয়তো আপনি মনে মনে ওনাকেই। তুমি তো যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ সূর্যমুখী। শ্লেষের হাসি হাসলো রাজদীপ। মজার ছলে অভিমানের জ্বালাটা ভালোই মিটিয়ে নিলে। হ্যাঁ, আপনারই ছাত্র কিনা? শ্লেষের হাসি হেসে বলল সূর্যমুখী। তাহলে ভাবুন, দ্য গ্রেট রাজদীপ রায়চৌধুরী, আপনি যখন আমার সাথে আমারই রেপিস্টকে নিয়ে মজা করলেন তখন আমার ঠিক কেমন লেগেছিল? রাজদীপ চোখের জল আটকাতে পারল না। অশ্রু ও কাল বেয়ে লালমাটির রাস্তায় পড়তে লাগলো টপটপ করে। কোনো রকমের চোখের জল মুছে বলল, তোমাকে ক্ষমা করো সূর্যমুখী। হয়তো সত্যি আমি ক্ষণিকের জন্য পুরুষত্বের অহংকারে ডুবে গিয়েছিলাম, তাই একজন মেয়ের এত বড় যন্ত্রণা নিয়ে মজা উড়িয়েছি, তাও আবার সেই মানুষটার যাকে আমি ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো সূর্যমুখী, প্লিজ। সূর্যমুখীর সামনে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।